আয়াতুল্লাহ খামেনির মরদেহ ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে। শোক মিছিলে লাখো মানুষের ঢল। কাল নেওয়া হবে ইরাকের কারবালায়। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত অন্তত 23। যুদ্ধ শেষের আশা ট্রাম্পের। শান্তি আলোচনায় নিজ শর্তে অনড় ভ্লাদিমির পুতিন। কলকাতায় শিশুকে গণধর্ষণ হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। 3 জন গ্রেফতার। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে বিরোধী দলগুলোর বিক্ষোভ। আয়াতুল্লাহ খামেনির মরদেহ ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে পৌঁছেছে। এরই মধ্যে শুরু হয়েছে শোক মিছিল। কোম থেকে মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালা। শেষ ঠিকানা মাশহাদ। এরই মধ্যে বিচার বিভাগের প্রধানের পুনর্নিয়োগ দিয়েছে খামেনি প্রশাসন। ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল সিস্তানি জানিয়েছেন শোক বার্তা। রাজপথে নজিরবিহীন জনস্রোত থাকলেও শোকে স্তব্ধ ইরানের রাজধানী তেহরান। দেশবাসীর ভালোবাসার মানব স্রোতে মধ্যমণি হয়ে ভাসতে ভাসতে এগিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের 4 সদস্যের কফিনবাহী গাড়ির বহর। অঝোর কান্না, মাতম আর হাহাকারে শেষবারের মতো মহান নেতাকে বিদায় জানালো তেহরানবাসী। কারণ এই নগরীতে আর ফিরবেন না তিনি। একে শতাব্দীর শেষ বিদায় বলেও উল্লেখ করেছেন কেউ কেউ। শহীদ নেতাকে সর্বোচ্চ সম্মানের সাথে বিদায় জানাতে সোমবার ভোরে রাজপথে নেমে আসেন নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ। ছিলেন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। সকাল 6টা থেকে আজাদি স্ট্রিট থেকে যাত্রা করা কফিনবাহী গাড়িটি ঘুরেছে আর্দাবেল, উর্মিয়া, তাবরিজ, ইয়াসুই, খোররামবাদ সহ বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলো। প্রায় 10 থেকে 12 কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে শহরের প্রধান চত্বরগুলোতে সাময়িক বিরতি নিয়েছে এই বহর। শোকযাত্রার পুরোটা জুড়ে ছিল শোক, দোয়া, শোক গাথা, অশ্রুসিক্ত আবেগে পরিপূর্ণ। সৌভাগ্যবানরা আলী খামেনির কফিনবাহী গাড়ি ছুঁয়ে দেখতে পারলেও বাকিরা চোখের দেখায় অন্তর দিয়ে ছুঁয়েছেন, সংরক্ষণ করেছেন চিরস্থায়ী স্মৃতি। সেই সাথে কণ্ঠে ছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মতো প্রকাশ্য শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধের স্লোগান। কারো হাতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেয়া স্লোগান। কণ্ঠে ছিল ইনকিলাব বা বিপ্লবের তেজ। শোকযাত্রায় অংশ নেয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, একতাই যে জনগণের মূল শক্তি, যা আলী খামেনি শিখিয়ে গেছেন। পেজেশকিয়ান আরও বলেছেন, এই বিদায় অনুষ্ঠান শহীদ নেতার দেখানো আদর্শ ও পথে অবিচল থেকে সামনে এগিয়ে যাওয়ার নতুন এক অঙ্গীকার। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জোর দিয়ে বলেছেন, শক্তিশালী আলোচনার পূর্ব শর্ত হল যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি। হুঁশিয়ার করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এক মুহূর্তের জন্যও ইরানকে দুর্বল ভাবলে যুদ্ধের পথ বেছে নেবে তেহরান। আর আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি। এদিকে দ্য জেরুজালেম পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে পাল্টা হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। বলেছেন, ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করলে পরিণতি আলী খামেনির মতোই হবে। মঙ্গলবার পবিত্র নগরী কোমে আলী খামেনির জানাজা ও শোক অনুষ্ঠান হবে। বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় ও জানাজার আয়োজন করা হয়েছে। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইরাকের ঐতিহাসিক নগরী কারবালায়। সবশেষ শহীদ নেতার ওসিয়ত অনুযায়ী বৃহস্পতিবার মাশহাদে শেষবারের মতো জানাজা শেষে আলী খামেনিকে শিয়া মুসলমানদের দ্বাদশ ধারার 8ম ইমাম রেজা রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। এবার ইরান ছাড়িয়ে প্রতিবেশী দেশ ইরাকেও নেওয়া হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাকেও ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও বিশেষ প্রস্তুতি। কেন কারবালাকে এই অনুষ্ঠানের জন্য এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে? কিভাবে ইরাক ও ইরানের ধর্মীয় সম্পর্ক এই আয়োজনকে নতুন মাত্রা দিয়েছে? আর কেন লাখো মানুষের দৃষ্টি এখন এই পবিত্র নগরীগুলোর দিকে? ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের জন্য ইরাকের পবিত্র কারবালা নগরী পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদন মতে এই বিদায়ী অনুষ্ঠানকে কেন্দ্র করে কারবালার ঐতিহাসিক ইমাম হুসাইন এবং ইমাম আব্বাসের মাজার প্রাঙ্গণে হাজার হাজার মানুষ জড়ো হয়ে প্রার্থনা করছেন।
আগামী ৮ জুলাই ইরাকের নাজাফ ও কারবালা শহরের এই ধর্মীয় পবিত্র স্থানগুলোতে খামেনির মরদেহ নিয়ে বিশেষ শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এর আগে ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই কোমে ধর্মীয় রীতিনীতি পালনের পর তার মরদেহ বিমানে করে ইরাকে নিয়ে আসা হবে। ইরাকের আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই পুনরায় ইরানে ফিরিয়ে নিয়ে মাজদা শহরে তাকে সমাহিত করা হবে। কারবালা শহরের একটি অত্যন্ত প্রাচীন ও গভীর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ৬৮০ খ্রিস্টাব্দে এই কারবালার বুকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন এবং তার পরিবার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন। তৎকালীন শাসক ইয়াজিদের অন্যায় ও অত্যাচারের কাছে মাথা নত না করে নিজের জীবন বিসর্জন দেওয়ার এই ঘটনাটি ইসলামের ইতিহাসের অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত। ইরানের সাধারণ মানুষের কাছে কারবালা শুধু একটি শহর নয়, এটি তাদের ধর্মীয় আবেগ ও বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু। শিয়া প্রধান দেশ হিসেবে ইরানিরা ইমাম হুসাইনের এই আত্মত্যাগকে তাদের জীবনের সবচেয়ে বড় আদর্শ মনে করেন। ইরানের মানুষ খামেনির মৃত্যুকেও এই কারবালার অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং শাহাদাতের চেতনার সাথে মিলিয়ে দেখছেন। তাই খামেনির মরদেহ কারবালায় নিয়ে আসা ইরানিদের জন্য এক গভীর আবেগের বিষয়, যা তাদের ধর্মীয় চেতনা ও শ্রদ্ধা প্রকাশ করার সর্বোচ্চ মাধ্যম। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কারবালা ইরাকের অংশ হওয়া সত্ত্বেও ইরাক সরকার কেন ইরানের একজন নেতার মরদেহ সেখানে আনার অনুমতি দিচ্ছে। এর প্রধান কারণ হলো ইরাক ও ইরানের মধ্যে ধর্মীয় এবং রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। ইরাকের বর্তমান সরকার এবং দেশটির একটি বড় অংশের মানুষ একই ধর্মীয় বিশ্বাসের অনুসারী। কারবালা ও নাজাফের মাজারগুলো দুই দেশের মানুষের কাছেই সমান পবিত্র। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন মতে ইরাক সরকার এবং তাদের স্থানীয় বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক বাহিনীর সহযোগিতাতেই এই পুরো বিদায়ী অনুষ্ঠানের নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এটি মূলত দুই দেশের ধর্মীয় ঐক্য এবং পারস্পরিক রাজনৈতিক বন্ধুত্বের একটি বড় উদাহরণ। রয়টার্সের ভিডিও ফুটেজ ও স্থানীয় বিবরণ থেকে জানা যায়, বর্তমানে কারবালার রাস্তাঘাট ও বাজারগুলো খামেনির এই শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে বিশেষভাবে সাজানো হয়েছে। শহরের আবু মাহদি আল মুহান্দিস সড়কের ল্যাম্পপোস্টগুলোতে ইরাক ও ইরানের জাতীয় পতাকা পাশাপাশি উঠতে দেখা যাচ্ছে। আল সিদ্রা এবং বাবতুয়াইরিজের মতো ঐতিহ্যবাহী বাজারগুলোতে মানুষের ভিড় জমেছে। আর ইমাম আব্বাসের মাজারের কাছে ফোয়ারা ও চত্বরগুলো লাল পতাকায় ছেয়ে গেছে, যেখানে লেখা রয়েছে হায় হুসাইন। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে শহরটিকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যা একাধারে শোক ও ধর্মীয় সংহতির আবহ তৈরি করছে। কারবালার এই ঐতিহাসিক পরিবেশ খামেনির শেষ বিদায়ের আয়োজনকে এক অন্যরকম মর্যাদা ও গুরুত্ব দান করছে। বাবা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাফিনবন্দি মরদেহ ছুঁয়ে অঝরে কাঁদলেন তার ৩ ছেলে। কিন্তু এর মাঝে সবার চোখ তখন খুঁজছিল আয়াতুল্লাহ খামেনির আরেক ছেলে, ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনিকে। তবে কোথাও দেখা গেল না তাকে। পশ্চিমা দুনিয়ায় যখন মুস্তফা খামেনিকে নিয়ে নানা গুজব ছড়াচ্ছে, তখন প্রশ্ন উঠছে, কেন এই লুকোচুরি? এটি কি কেবলই কঠোর নিরাপত্তা কৌশল, নাকি তেহরানের দীর্ঘমেয়াদী কোনো হিসাবের অংশ? কিছুদিন আগেই ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে পিতার শূন্য আসনে বসেছেন মুজতবা খামেনি, অথচ বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক জানাজায় তাকে কোথাও দেখা যায়নি। মুজতবার অন্য ৩ ভাই বাবার কফিন ছুঁয়ে যখন হাঁটছিলেন, তখন নতুন সুপ্রিম লিডারের রহস্যময় অনুপস্থিতি বিশ্বজুড়ে জন্ম দিয়েছে অসংখ্য প্রশ্ন আর নানা গুঞ্জনের। পশ্চিমা বিভিন্ন সূত্র থেকে ছড়ানো হচ্ছে নতুন সুপ্রিম লিডারের মারাত্মক আহত ও মৃত্যুর গুজব। এমনও শোনা গেছে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মুজতবার চেহারা। আকাশ শোক আর কালো পোশাকে মোড়ানো লাখো মানুষের জনসমুদ্র হয়ে যাওয়া তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় কেন এলেন না আয়াতুল্লাহর উত্তরাধিকারী মুজতবা? কেন তিনি পারলেন না বাবাকে প্রকাশ্যে শেষবারের মতো বিদায় জানাতে? আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুপস্থিতিকে আকস্মিক ঘটনা হিসেবে মানতে নারাজ ভূরাজনৈতিক বিশ্লেষকেরা। তারা মনে করেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা বজায় রাখাই ছিল দেশটির প্রধান অগ্রাধিকার। একই মঞ্চে বা একই জনসমাবেশে প্রথম সারির সব নেতাকে প্রকাশ্যে আনা এই মুহূর্তে তেহরানের জন্য বড় ধরনের সামরিক ও কৌশলগত ঝুঁকি। তাই সুদূর প্রসারী কৌশল হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তেহরানের নীতি নির্ধারকেরা। নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, ইরানের ভবিষ্যৎ ক্ষমতার ধারাবাহিকতা সুরক্ষিত রাখতেই মুজতবাকে জনসমাগম থেকে দূরে রাখা হয়েছে।
এবারের যুদ্ধ শুরুর প্রথম দিকেই আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের পর নতুন সর্বোচ্চ নেতার নিরাপত্তা রক্ষার ব্যাপারে কোনো রকম ছাড় দিতে চায়নি ইরানের ইসলামী গার্ডস ও এর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। আর তাই কোনো ধরনের চোরাগোপ্তা হামলা কিংবা পশ্চিমাদের গোপন অপারেশন এড়াতে খুবই সতর্ক পদক্ষেপে হাঁটছে তেহরান। বিভিন্ন সূত্রের বরাতে পাওয়া তথ্য থেকে অনেকের ধারণা, পিতার জানাজায় মুজতবা খামেনির উপস্থিত হতে না পারার বিষয়টি আসলে পারিবারিক কোনো সিদ্ধান্ত নয়, বরং ইরান সরকার ও IRGCর শীর্ষ পর্যায় থেকেই নেওয়া হয়েছে এমন কৌশল। আয়াতুল্লাহ আলী খামেনির অন্য 3 ছেলেকে জানাজায় দেখা গেলেও আড়ালেই থেকে গেছেন মুজতবা। সর্বোচ্চ নেতা হিসেবে অভিষেকের পর থেকে এখনও জনগণের সামনে আসেননি নতুন এই সুপ্রিম লিডার। ইরানি বিভিন্ন সূত্রের খবর বলছে, আঞ্চলিক উত্তেজনা কিছুটা শান্ত হওয়া এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করার আগ পর্যন্ত মুজতবা খামেনির সামনে আসার সম্ভাবনা খুবই কম। তেহরানের নীতি নির্ধারকেরা যখন মনে করবেন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এবং নতুন নেতার নিরাপত্তা অটুট, তখনই তিনি রাষ্ট্রীয় প্রোটোকলে জাতির সামনে আসবেন। বাবার জানাজায় মুজতবা খামেনির নাটকীয় অনুপস্থিতি কি তাহলে দীর্ঘমেয়াদী রণকৌশলেরই অংশ? বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে হেরে এক ট্রাজিক হেক্সার বৃত্ত পূরণ করল ব্রাজিল। একসময় ব্রাজিলের ফুটবল পরিচিত ছিল জোগো বেনিতো বা সুন্দর ফুটবল হিসেবে, কিন্তু দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক পতন ও অপরাধ চক্রের অনুপ্রবেশের জেরে হারাতে বসেছে ব্রাজিলিয়ান ফুটবলের সেই ঐতিহ্য। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের ক্ষমতার রাজনীতি, শীর্ষ কর্মকর্তাদের বিলাসী দুর্নীতি আর জুয়ারি সিন্ডিকেটের জালে সোনালী অতীত থেকে অনেকটাই দূরে সরে এসেছে ব্রাজিল। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মাঠে কাঁদছেন নেইমার, আর তার সাথে কাঁদছেন বিশ্বের কোটি কোটি ব্রাজিল ভক্ত। হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে আসা ব্রাজিলের মিশন শেষ হলো টানা 6 বিশ্বকাপে শিরোপাহীন থাকার হেক্সা হতাশা নিয়ে। রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে হেরে এক ট্র্যাজিক হেক্সার বৃত্ত পূরণ করল ব্রাজিল। সেই 2002 সালে এশিয়ার মাটিতে রোনালদো রিভালদোদের হাত ধরে সর্বশেষ সোনালী ট্রফিতে চুমু খেয়েছিল সেলেসাওরা। এরপর দীর্ঘ 24টি বছর কেটে গেলেও বিশ্বকাপের ট্রফি আর ব্রাজিলে ফেরানো সম্ভব হয়নি। কিন্তু এক সময়ের দাপটে এই দলের এমন অবস্থার জন্য কি শুধু মাঠের ফুটবলই দায়ী? একসময় ব্রাজিলের ফুটবল পরিচিত ছিল জোগো বনিতো বা সুন্দর ফুটবল হিসেবে, যা ছিল খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা নির্ভর। কিন্তু ব্রাজিলীয় একাডেমিগুলো বিশ্ববাজারের চাহিদা মেটাতে গিয়ে শৈল্পিক খেলোয়াড় তৈরির চেয়ে শক্তপোক্ত ও ট্যাকটিক্যালি শৃঙ্খলিত খেলোয়াড় তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছে। ব্রাজিলের ক্লাবগুলোর আর্থিক দুরবস্থার কারণে তারা কিশোর বয়সেই এই প্রতিভাদের বিক্রি করে দিতে বাধ্য হয়। ফলে ব্রাজিল তার নিজস্ব ফুটবলীয় সত্তা হারিয়ে এক ধরনের কৃত্রিম ইউরোপীয় ঘরানার দলে পরিণত হয়েছে। তবে ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান সংকট কেবল মাঠের ব্যর্থতা নয়, এটি দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক পতন ও অপরাধ চক্রের অনুপ্রবেশের এক চূড়ান্ত রূপ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন গত 1 দশক ধরে চরম নেতৃত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 2018 সালে দুর্নীতির দায়ে CBF প্রধান মার্কো পোলো দেল নেরোকে আজীবন নিষিদ্ধ করে ফিফা। এরপর 2023 সালের ডিসেম্বরে রিও ডি জেনিরোর একটি আদালত জালিয়াতির অভিযোগে তৎকালীন সভাপতি এদনালদো রদ্রিগেজকে পদচ্যুত করেন। ফলে একটি দীর্ঘ সময় ব্রাজিল জাতীয় দল স্থায়ী কোনো অভিভাবক ছাড়াই কাটিয়েছে। 2025 সালের মে মাসে CBF-এর 26তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন পেশায় চিকিৎসক ও ব্যবসায়ী সামির সাউদ। কিন্তু তার আগমনও ব্রাজিলের ফুটবল রাজনীতিকে কলঙ্কমুক্ত করতে পারেনি। আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হওয়া বিভিন্ন নথিতে দেখা যায় সামির সাউদ CBF-এর অফিসিয়াল তহবিল ব্যবহার করে ব্যক্তিগত বিলাসবহুল ভ্রমণ ও বিনোদনের খরচ মিটিয়েছেন। নিউ ইয়র্কের হোটেলে এক নারী সঙ্গের পেছনেই প্রায় $12,000 ব্যয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ইতালির মতো ব্রাজিলের ফুটবলেও পড়েছে মাফিয়ার ছায়া। 2023 সালে উন্মোচিত হয় অপারেশন ম্যাক্সিমাম পেনাল্টি নামের এক বিশাল স্পট ফিক্সিং কেলেঙ্কারি। গোয়াস রাজ্যের পাবলিক মিনিস্ট্রির তদন্তে বেরিয়ে আসে যে আন্তর্জাতিক ও স্থানীয় জুয়ারি সিন্ডিকেটগুলো ব্রাজিলের শীর্ষ লিগের ম্যাচগুলোকে নিয়ন্ত্রণ করছে। এই তদন্তের জেরে সান্তোসের ডিফেন্ডার এদুয়ার্দো বাউয়ারম্যান সহ অন্তত 15 জন ফুটবলারকে দীর্ঘমেয়াদে ও আজীবন নিষিদ্ধ করা হয়। শুরুতে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের 3টি ম্যাচ নিয়ে সন্দেহ হলেও পরে দেখা যায় এর ডালপালা প্রথম বিভাগ এবং বিভিন্ন আঞ্চলিক স্টেট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা দেশটির ঘরোয়া ফুটবলের বিশ্বাসযোগ্যতা পুরোপুরি ধ্বংস করে দেয়।
ব্রাজিলের নিজস্ব ঘরোয়া লিগের মান যেমন কমছে, তেমনি খেলোয়াড়রা দেশের মাটির ফুটবল সংস্কৃতির সাথে মানসিকভাবে যুক্ত হওয়ার আগেই ইউরোপীয় ট্যাকটিক্যাল মেশিনে পরিণত হচ্ছেন। ব্রাজিলের ক্লাবগুলোর আর্থিক দুর্বলতা এবং সিভিএফের দুর্নীতির কারণে তারা দেশের সেরা প্রতিভাদের ধরে রাখতে পারছে না। রাজনীতি, দুর্নীতি এবং অপরাধ চক্রের এই ত্রিভুজাকার প্রভাব ব্রাজিল ফুটবলকে তার সোনালী অতীত থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। এদিকে ফুটবলে লাল কার্ড মানেই পরের ম্যাচে নিষিদ্ধ। ফুটবলের এই প্রতিষ্ঠিত নিয়ম যেন হঠাৎ করেই বদলে গেল। মার্কিন ফরওয়ার্ড ফেরলিন বালগুনের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামার সুযোগ করে দিয়েছে ফিফা। এই সিদ্ধান্তের নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠেছে, এভাবে রাজনৈতিক প্রভাবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিদ্ধান্ত বদলে গেলে আগামীতে ক্রীড়াঙ্গন আসলে কতটা স্বাধীন থাকবে? এখন কি ইংল্যান্ডও লাল কার্ড প্রত্যাহারের আবেদন জানাবে? ফুটবলে কোনো প্লেয়ার সাধারণত লাল কার্ড পাওয়া মানেই পরের ম্যাচে তার খেলায় স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা। কিন্তু এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তারকা ফরওয়ার্ড ফোলারিন বালোগুনের ক্ষেত্রে ঘটল এক নজিরবিহীন ঘটনা। বেলজিয়ামের বিপক্ষে শেষ 16তে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে তার ওপর থাকা লাল কার্ডের নিষেধাজ্ঞা নাটকীয়ভাবে স্থগিত করেছে ফিফা। বিতর্কিত এই সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের ঘটনায় শুরু হয়েছে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা। রয়টার্স, গার্ডিয়ান সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে একটি ট্যাকলের জেরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR এর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেয়া হয় বালোগুনকে। প্রচলিত নিয়ম অনুযায়ী এর ফলে বেলজিয়ামের বিপক্ষে তার খেলার সুযোগ ছিল না। শুরুতে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও জানিয়েছিল এই স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় কয়েকদিনের মধ্যেই। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্প ব্যক্তিগতভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। এরপর ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের বিধির 27 নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে বালোগুনের নিষেধাজ্ঞা 1 বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ লাল কার্ড বহাল থাকলেও আপাতত তাকে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে না। তবে আগামী 1 বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে স্থগিত থাকা শাস্তি কার্যকর হবে এবং নতুন শাস্তিও যোগ হতে পারে। ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনোর দাবি, বালোগুনের লাল কার্ডটি ছিল অত্যন্ত কঠোর এবং অন্যায্য। তাই ফিফা একটি অন্যায় সিদ্ধান্ত সংশোধন করেছে। তার ভাষায়, যারা ফুটবলের নৈতিকতা ও সততায় বিশ্বাস করেন তারা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখবেন। অন্যদিকে বেলজিয়াম শিবিরের প্রতিক্রিয়া এর সম্পূর্ণ বিপরীত। দেশটির ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার এই সিদ্ধান্ত তাদের বিস্মিত করেছে এবং এটি বিশ্বকাপের প্রতিযোগিতা বিধি ও ফিফার নিজস্ব শৃঙ্খলা বিধির সঙ্গে সাংঘর্ষিক। তাদের যুক্তি, ডিসিপ্লিনারি কোড 66-র 4 অনুচ্ছেদ এবং বিশ্বকাপ প্রতিযোগিতা বিধির 10-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি লাল কার্ডের শাস্তি হিসেবে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা বাধ্যতামূলক। ফলে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত প্রতিযোগিতার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিষয়টি নিয়ে সম্ভাব্য আইনি পদক্ষেপের কথাও বিবেচনা করছে বেলজিয়াম ফুটবল কর্তৃপক্ষ। অধিকাংশ বিশ্লেষকের মতে এটি শুধু কোনো খেলোয়াড়কে ঘিরে বিতর্ক নয়, বরং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাবের সীমা কোথায় সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। যদি কোনো রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপের পর ফিফা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে ভবিষ্যতে অন্যান্য দেশও একই ধরনের সুবিধা দাবি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে অন্য পক্ষের যুক্তি, ফিফার বিধিতেই শাস্তি স্থগিত করার ক্ষমতা রয়েছে এবং অতীতেও বিশেষ পরিস্থিতিতে এমন নজির দেখা গেছে। এর আগেও একই বিধান ব্যবহার করে 2025 সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা স্থগিত করেছিল ফিফা। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ গোল করা বালোগুনের মাঠে ফেরা দলটির জন্য বড় স্বস্তির খবর। কিন্তু এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ট্রাম্পের ভূমিকা এবং ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে। শেষ পর্যন্ত বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ফল যাই হোক না কেন, এই ঘটনাকে 2026 বিশ্বকাপের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে মনে রাখা হবে। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩,৩৪২ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১৬,৫০০। সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৬,০০০-এর বেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আফটার শক রেকর্ড করা হয়েছে
995টি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 856টি ভবনের মধ্যে 190টি সম্পূর্ণ ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে 4088 জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে 29,567 জন উদ্ধারকর্মী এবং 27,482 জন স্বেচ্ছাসেবক ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। 23,820 জন চিকিৎসা সেবা পেয়েছেন এবং 79টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে এখনও 17,345 জন গৃহহীন অবস্থায় রয়েছেন।